কি হবে যদি আমি বলি আমরা মানুষেরা এই পৃথিবীর কোনো জীবই না? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই ভিডিও শেষে আপনি এই পৃথিবীতে নিজের অস্তিত্ব এবং এত দিন ধরে জেনে আসা থিওরিগুলোর উপর থেকে ভরসা হারাবেন। কেন বলছি? ২০০৮ সালে ইয়েল স্কুল অফ মেডিসিনের ডক্টর জন চ্যাং এমডি একটা রিসার্চ পাবলিশ করেন। মানুষের ডিএনএ শতকরা ৯৫%-এরই কোনো পারপোজ নেই। অর্থাৎ মানবদেহের ৯৫% ডিএনএরই এই পৃথিবীতে সেরকম কোনো কাজই নেই যা আমরা জানি। ঠিক একই সময় এনআইএইচ বা ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ প্রমাণ করে দেখায় যে জীবন ডিএনএ ছাড়াও সচল থাকতে পারে। এখান থেকে একটা সম্ভাবনা আসে যে হয়তো মানব ডিএনএ ইমপ্ল্যান্ট করা হয়েছে বা অন্য কোথাও থেকে ইম্পোর্ট করা হয়েছে। ঠিক যেমনটা আমরা বিভিন্ন হাইব্রিড শস্য বা প্রাণীর ক্ষেত্রে দেখেছি। এখন বলবো সে সকল বিষয়গুলো যেগুলো অ্যাকুরেটলি প্রমাণ করে যে আমরা হয়তো পৃথিবীতে ইভলভ হইনি, হয়তো এসেছি ভিন গ্রহ থেকে। প্রথমে জানবো মানুষের শারীরিক গঠন নিয়ে। অবাক হলো পৃথিবীতে শুধুমাত্র মানুষই একমাত্র প্রাণী যার সানবার্ন হয়, অর্থাৎ সূর্যরশ্মি যাদের শরীরের ক্ষতি করে। পৃথিবীতে অন্য কোথাও এমন কোনো প্রাণী পাওয়া যাবে না যাদের ত্বক সূর্যের আলোর কারণে ক্ষতিগ্রস্ত হয়। অন্য সকল প্রাণীর শরীর নিজে থেকেই এর প্রতিকার খুঁজে নিয়েছে, যা আজ পর্যন্ত মানুষের এত অ্যাডভান্স হওয়ার পরেও করে উঠতে পারেনি। এর মানে হতে পারে মানুষের যে অরিজিন তা হয়তো সূর্য থেকে পৃথিবীর দূরত্বের থেকেও বেশি। মানুষের পৃথিবীতে একমাত্র প্রাণী যাদের উপর এই গ্রহের গ্র্যাভিটি ইফেক্ট ফেলে। যেমন মানুষের বয়স হয়ে গেলে বা বৃদ্ধ বয়সে মেরুদণ্ড ক্ষয় হয়ে যাওয়া বা কোনো কিছুর সাহায্য ছাড়া চলতে না পারা। এছাড়াও পৃথিবীর অন্য কোনো প্রাণী চাইল্ড বার্থের সময় এত কষ্ট পায় না, ঠিক যতটা কষ্ট মানুষ সহ্য করে। আদিম যুগের মানুষের তৈরি করা কারুকার্য দেখে আমরা সবাই ভাবি এই সিভিলাইজেশন হয়তো এলিয়েনের সাথে কন্ট্যাক্ট করেছিল যখন বাইরে থেকে কেউ পৃথিবীতে আসে। কিন্তু এমন কি হওয়ার কোনো সম্ভাবনাই নেই যে সেই সকল এলিয়েন পৃথিবীতে মানুষ প্রজাতিকে রাখার জন্য আসে, যার স্মৃতিস্বরূপ আদিম যুগের মানুষ এই কারুকার্যগুলো সৃষ্টি করে? এই চিন্তাধারার অনেক যুক্তিসঙ্গত কারণ আছে। প্রায় প্রত্যেকটি কারুকার্যে আমরা দেখতে পাই সেখানে মানুষদের কর্মী বা দাস হিসেবে দেখানো হয়েছে, আর এলিয়েনরা সেখানে মনিবের দায়িত্ব পালন করছে। that Parliament was misled by the company, and what our committee is by the company, and what this একটা স্পেশাল জিন যার নাম ফক্স-পি2, যেটা মানুষের আওয়াজ এবং কথা বলাকে প্রভাবিত করে, অর্থাৎ যে জিনটা মানুষকে কথা বলতে সাহায্য করে সেটা মানুষের দেহে আজ থেকে প্রায় ৫০,০০০ বছর আগে ইভলভ হয়েছে। যেখানে মানুষের বয়স এই পৃথিবীতে প্রায় ৩,০০,০০০ বছর। এই ঘটনাটা একেবারে চার্লস ডারউইনের মিসিং লিঙ্ক থিওরির দিকে ইঙ্গিত করে, যেখানে মানুষের সাথে ভিনগ্রহী জীবের ইন্টারব্রিডিং ঘটে। এটা সেই চার্লস ডারউইন যার ইভলিউশন থিওরি আজ সারা বিশ্ব নিজেদের জন্মের ইতিহাস বলে মনে করে। ২০১৩ সালে কাজাকিস্তান ন্যাশনাল ইউনিভার্সিটির একজন পদার্থবিদ আবিষ্কার করেন যে মানুষের জিনোম একটা পাজেলিং ম্যাথমেটিক্যাল কোড বহন করে, যে কোড দিয়ে কোনোভাবেই পৃথিবীতে মানুষের ইভলিউশন ব্যাখ্যাই করা যায় না। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো একমাত্র মানুষেরই নেগেটিভ গ্রুপের রক্ত আছে, যা এই সমগ্র বিশ্বে আর কোনো প্রাণীর মধ্যে নেই। একটু ভালো করে পর্যালোচনা করলেই বুঝতে পারবেন আমাদের এই ইকোসিস্টেমের মানুষই একমাত্র প্রাণী যার কোনো প্রয়োজনীয়তা নেই। আমেরিকান ইকোলজিস্ট ডক্টর এলিস সিলভারের মতে, উই হ্যাভ ইভলভড ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড অ্যান্ড লেটার অ্যারাইভড অন দিস প্ল্যানেট অ্যাজ ফুলি ফর্ম কমপ্লেক্স অর্গানিজম থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো। সৃষ্টির আদিকাল থেকে যত প্রাণী এই পৃথিবীতে ইভলভ হয়েছে তারা সকলে প্রকৃতিতে টিকে থাকার জন্য নিজেদের মধ্যে গাঠনিক পরিবর্তন এনেছে, যেখানে আমরা প্রকৃতিতে বেঁচে থাকার জন্য এই প্রকৃতিকেই নিজেদের প্রয়োজন অনুসারে প্রভাবিত করে যাচ্ছি। এই পর্যন্ত দেখার পর অনেকেরই হয়তো মনের প্রশ্ন জাগতে পারে, আসলেই যদি আমরা বাইরের কোনো প্ল্যানেট থেকে আসি তাহলে সেটা কোনটা? যেহেতু এটা সম্পূর্ণটাই একটা থিওরি, তাই নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। ১৯৭৬ সালে যখন নাসার ভাইকিং-1 ল্যান্ডার মঙ্গলে পৌঁছায়, ঠিক তখন থেকেই রহস্য শুরু হতে থাকে। এখানে সালফার, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বনের এভিডেন্স পাওয়া যায়। এগুলো হলো সেই সকল এলিমেন্টস যেগুলো থেকে পৃথিবীতে জীবনের সূচনা হয়েছিল বলে ধারণা করা হয়। আর এমনিতেও আমরা কার্বন বেসড বিংস। জন গ্রজিঙ্গার, কিউরিওসিটি রোভার এর চিফ সায়েন্টিস্ট, তার মতে প্ল্যানেট মার্স একদা হ্যাবিটেবল একটা প্ল্যানেট ছিল এবং সেখানকার পানীয় ছিল পান করার উপযোগী। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয় হলো মঙ্গলের অ্যাটমসফিয়ারে পাওয়া জেনন 129। এই আইসোটোপ ঠিক তখনই তৈরি হয় যখন কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটে, অর্থাৎ কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশন বাদে এই আইসোটোপ উৎপাদিত হওয়া সম্ভবই নয়। বিষয়টি কোন দিকে ইঙ্গিত করে বুঝতে আপনার বাকি থাকার কথা না। নিজেকে প্রশ্ন করতে থাকুন। কমেন্টে জানাবেন মঙ্গলের অ্যাটমসফিয়ারে এই আইসোটোপ কিভাবে আসতে পারে। সি ইউ ইন আ উইক।